কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না? শুধুই বন্ধু ভেবে গেছি সব সময়। কারণটা আমার পরিবার। আমার পরিবার আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে রেখেছে অনেক আগেই। আমিও যে তাকে ভালোবাসি। আমি আপনাকে মেনে নিতে গিয়ে সেই মেয়েটিকে ঠকাতে পারবো না। কখনো যে কিনা আমাকে নিজের স্বামী হিসেবে কল্পনা করে এসেছে এতদিন। তাই যা ঘটছে সবকিছু মেনে নিন। এতে আপনিই ভালো থাকবেন। আর আমাকে প্লিজ ভুলে যাবেন। বিয়ে করে সুখী হন এই দোয়াই করি। ভালো থাকবেন। কোনো সাত পাঁচ চিন্তা না করে কি অবলীলায় কথাটা বললেন লোকটা। একটিবার ভাবলেন না আমার কতটা কষ্ট হতে পারে। কি আজব! এসব কেন ভাবছি আমি? উনি কেনই বা আমার কথা ভাববেন? আমি ওনাকে ভালোবাসি, উনি নন। এই সাধারণ কথাটা কেন আমার মনটা বুঝতেই চায় না। এতে যে আমার ভেতরটা ভূমিকম্পে ওলটপালট হয়ে সব চুরমার হয়ে যায়। আমি পলক। বয়স বোধ করি 24 কি 25। দেখেছেন, নিজের বয়সটাও ঠিক মতো খেয়াল রাখি না। আমি খুবই সাধারণ একজন মেয়ে। দেখতে খুব একটা সুন্দরী না হলেও মন্দ নয়। গায়ের রং কিছুটা চাপা, আমি বরাবরই কিছুটা লাজুক ধাঁচের মেয়ে। ছেলেদের দিকে ভালো করে তাকাতেও চোখ কাঁপে। কিন্তু দেখুন, সেই আমি কিনা শেষমেশ একজন ছেলের প্রেমে পড়লাম। এটা ঠিক প্রেম নাকি মোহ সঠিক জানা নেই। জানতেও চাইনি কখনো। কিন্তু ছেলেটাকে যে আমি ভীষণ রকমের ভালোবাসি এইটুকু বুঝতে পারি। আমি বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে একটা অফিসে চাকরি করি। ভালোই বেতন। নিজের হাত খরচ চালিয়ে যা থাকে বাবার হাতে তুলে দেই। আমাদের ছোট্ট সংসার। আমি ছোট ভাই, মা আর বাবা। আমার ভাই এবার ক্লাস 9-এ। বেশ মেধাবী। বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু তো একটা হবেই। ওকে নিয়ে বাবার অনেক স্বপ্ন। বাবাই আমাদের সংসারটা এক হাতে চালান। আমি শুধু মাঝে সাঝে একটু আধটু বাড়তি জিনিস কিনি আর কি। তাছাড়া গড়পড়তা ভালোই চলে যাচ্ছে আমাদের দিন। বলতে গেলে আমার দুটো পরিবার, আমার বাড়ি আর অফিস। অফিসটাকেও আমি যে খুব আপন করে নিয়েছি এই 2 বছরে। অফিসের বস থেকে শুরু করে কেরানি সবাই খুবই ভালো মনের মানুষ। কারোর সঙ্গেই আমার তেমন মনোমালিন্য নেই। সকলের সাথেই সমঝোতা বজায় রেখে চলি আমি। সবাই খুবই ভালো। সেদিন বিকেলের কথা, সবাই আমরা লাঞ্চ ছেড়ে যে যার মতো কাজ করছি। এমন সময় হঠাৎ বস আসায় সবাই উঠে দাঁড়ালাম। এরপর বস সকলকে বসতে বলে সকলের উদ্দেশ্য বললেন, আপনাদের সকলকেই বলছি, এই বছর আমাদের অফিস থেকে কাউকে কোথাও ট্রান্সফার করা হয়নি বা কেউ নতুন জয়েনও করেনি। কিন্তু গতকাল একটি বিশেষ কারণে আমাদের সাউথ ব্রাঞ্চের অফিস থেকে একজনকে পাঠাবে বলে জানিয়েছেন আমায়। তিনি আগামীকাল থেকে জয়েন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আমি তাকে আজ বিকেল থেকে আসতে বলেছি। আপনারা সকলে রেডি থাকুন, আমি নিচে গিয়ে ওনাকে নিয়ে আসছি। এরপর বস একজনকে সাথে নিয়ে আমাদের নতুন কলিগকে আনতে চলে গেলেন। আমরা সকলে বেশ খুশি নতুন একজন জয়েন করছে আমাদের সাথে। অনেকদিন থেকেই আমার পাশের সিটটা খালি। সম্ভবত ওখানটায় ওনাকে বসতে দেবেন বস। খানিকক্ষণ পর এলো সেই অশুভ মুহূর্ত। অশুভ কেন বলছি, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। একটু পরে আমাদের ফ্লোরে ঢুকলেন বস। সাথে একজন সুদর্শন পুরুষ। না, ওনাকে শুধু সুদর্শন বললে ভুল হবে। অতি মাত্রায় সুদর্শন। হ্যাঁ সত্যি, আমার জীবনে দেখা সবচাইতে সুন্দর পুরুষ ছিলেন আরাফাত কবির নামে সেই লোকটি। আমরা সবাই সাদরে গ্রহণ করে নিলাম তাকে। লোকটি খুবই বন্ধুত্ব পরায়ণ, এসে নিজ গরজে সকলের সাথে আলাপ করে নিলেন। কি সহজভাবে একে একে সকলের সাথে কথা বলে হাত মেলালেন। এবার আমার পালা। আমার কাছে এসে সামনে হাত এগিয়ে দিতে দিতে বললেন, গুড আফটারনুন মিস পলক। আমি পলক রহমান। ও মিস পলক, গুড আফটারনুন। গুড আফটারনুন। তার পরিচিতি পর্বে তৎক্ষণাৎ উত্তর করলাম, বেশ রুচিশীল মানুষ বলতে হবে। কি সুন্দর সবার সাথে গুছিয়ে কথা বলছেন। আমার সাথেও বন্ধুত্ব হয়ে গেল মুহূর্তেই। সকলের সাথেই তিনি খুব ফ্রেন্ডলি ব্যবহার করলেন। কিন্তু সর্বনাশটা হলো আমার। কবির সাহেব আসার পর আমি কেন জানি অন্যরকম হয়ে যেতে শুরু করলাম। আমার পাশে ওনাকে বসতে দেয়া হয়েছে। আমরা পাশাপাশি বসেই এখন কাজ করি রোজ। কি যে ভালো লাগে এখন কাজ করতে। ঠিক কি কারণে যেন আমার অফিসে যাওয়ার এখন খুব তাড়া। তার কারণ কি কবির লোকটা, কি জানি। মেয়েদের মন বদলাতে সময় লাগে না। আগে কোনো ছেলের প্রতি এমন অদ্ভুত মায়া আমার কাজ করেনি কখনো। এই কবির লোকটা যত নষ্টের মূল। কে বলেছে আমার এত খেয়াল রাখতে? এই তো সেদিন ভুল করে লাঞ্চের টিফিন ক্যারিয়ারটা আনতে ভুলে গিয়েছি। লাঞ্চ টাইমে সকলে যখন খেতে বসে গেছে, আমি নিচে যাচ্ছিলাম ক্যান্টিনে কিছু কিনে খেতে।
কিন্তু হুট করে কবির সাহেব আমায় ডাক দিলেন। মিস পলক, কোথায় যাচ্ছেন? এই তো একটু ক্যান্টিনে যাচ্ছিলাম। আসলে আজ লাঞ্চটা আনতে ভুলে গেছি। আসার সময় যা তাড়াহুড়ো ছিলাম না, বাড়িটা নিতেই মনে নেই। আমার কথা শুনে কবির কিছুটা হেসে বললেন, তাতে কি, আমার মা আজ বেশ খানিকটা করে মাংস পরোটা বেশি দিয়ে দিয়েছে। দুজনেরই দিব্যি হয়ে যাবে, আপনি আসুন একসাথে খেয়ে নিই। আরে না না, কি বলছেন? আমি কিনে খেয়ে নেব, আপনি চিন্তা করবেন না। দেখুন, আপনি এভাবে নিচে গিয়ে একা একা খাবার খেলে ব্যাপারটা ভালো দেখাবে না। আর তাছাড়া আপনি আমাদের সকলের সাথে বসে খেলে আমাদের সকলেরই খুব ভালো লাগবে। কবির সাহেবের কথায় সকলেই অভিমত জানিয়ে থাকতে বলে দিল আমায়। আমার আরেকজন কলিগ রাদিয়া আমার হাত ধরে নিয়ে এসে বসালো কবিরের পাশে। কি আর করার, খেয়ে নিলাম একসাথে। রাদিয়ার সাথে আমি সবকিছু শেয়ার করি। আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছুই ও জানে। একদম বন্ধুর মতো মেশে আমার সাথে। কলেজ লাইফের পর রাদিয়াকে আমি এখানে এসে পেয়েছিলাম বিশ্বস্ত একজন বন্ধু হিসাবে। এভাবেই ছোট ছোট কিছু সুন্দর মুহূর্তের মাঝ দিয়ে চলে যাচ্ছিল আমার জীবন। যতই দিন যাচ্ছে আমি কবির সাহেবের জন্য নিজের মনের ভেতরে অন্যরকম একটা অনুভূতি টের পাচ্ছি। এটা কি ঠিক? কোনো ভুলই বা হতে যাবে কেন? আমরা এখন প্রাপ্তবয়স্ক, নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। পরিবার তাতে খুব একটা অমত করবে না। যতই দিন যাচ্ছে আমার কাছে এই অনুভূতির মানেটা ততই স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, এখন আমি স্পষ্ট বুঝতে পারি আমি কবিরকেই ভালোবাসি। প্রচন্ড রকমের ভালোবাসি। ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তাও করতে পারি না। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ওনাকে আমার মনের কথাটা ঠিকঠাক জানাতে পারছি না। সামনেই রাদিয়ার বিয়ে। অফিসের সকলকে নিমন্ত্রণ করেছে। ওখানে গিয়ে যদি কবিরকে জানিয়ে দেই মনের কথাটা, তাহলে কেমন হয়? ভাবনা মতো রাজিয়ার বিয়ের দিন সুযোগ করে বলে দিলাম কবিরকে, দেখুন মিস্টার কবির, অনেকদিন যাবত একটা কথা বলতে চাচ্ছি আপনাকে। ঠিক বলতে পারছিলাম না। কি হয়েছে মিস পলক, কোনো সমস্যা? না না, ঠিক সমস্যা নয়, আবার সমস্যাও। আপনি কিন্তু সব শেয়ার করতে পারেন আমার সাথে। হতে পারে আমি কোনোভাবে সাহায্য করতে পারি আপনাকে। আসলে আপ মানে অনেক সাহস সঞ্চার করে লাজ শরমের মাথা খেয়ে চোখ বন্ধ করে বলে দিলাম সেদিন নিজের মনের কথাটা। আসলে আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? জি, দেখুন, আমি জানি না কোত্থেকে কি হয়ে গেল। কি বলছেন কি এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি জানি না আমার কি হয়েছে। আমি সত্যিই বলছি যে আমি কোনোদিনও কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত। সেই আমি কিনা আজ একটা ছেলেকে নির্দ্বিধায় এরকম একটা কথা বলে ফেললাম নির্লজ্জের মতো। আমার এমন কথায় বেশ খানিকটা উদ্বিগ্ন দেখা গেল সামনের মানুষটাকে। আমি বুঝতে পারলাম না উনি আমার উপরে কি মনোভাব পোষণ করছেন এখন। কিন্তু আমাকে যে আজ এটা বলতেই হতো, না হলে যে অনেক দেরি হয়ে যেত। আমি সত্যিই কখনো বুঝতে পারিনি জীবনে আমারও একদিন প্রেম নামক অনুভূতি আসবে। যেই প্রেম শুধুই মায়ামোহ, যা আমাকে শুধু কষ্ট দিয়েছে, সুখ নয়। আমি মনে মনে কবিরকে ভালোবেসে যে ভুলটা করেছি, সেটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় এবং কঠিন অপরাধ। আমি কবিরকে সরাসরি প্রপোজ করার পর ভাবতেই পারিনি তার থেকে জীবনের সবচাইতে চরম কিছু বাক্য শুনতে হবে। আমায় তিনি মোটেই ভালোবাসেনি। হা, ভালোবাসা তো দূরে থাক, বন্ধু ছাড়া নাকি অন্য কিছু ভাবেনি কখনো। আর আমি নিজের কপাল নিজেই পুড়িয়ে দিয়েছি কবিরের প্রেম নামক জ্বলন্ত আগুনে। রাদিয়ার বিয়ে বাড়িতে সেদিন রাতে কবির আমায় স্পষ্ট জানিয়ে দেয় তিনি আমায় ভালোবাসেন না। সব সময় বন্ধু ভেবে পাশে থেকেছেন মাত্র। আমায় না ভালোবাসার কারণ জানতে চাইলে এড়িয়ে চলে গেলেন সেদিন। তাহলে বোধহয় অন্য কাউকে ভালোবাসেন তিনি। হতেই পারে সেই অন্য একজনটা ভীষণ রকমের রূপের অধিকারিণী। তাই আমার মতন গড়পড়তা নারীকে ঠিক মনে ধরেনি কবির সাহেবের। কিন্তু আমার মনকে আমি বোঝাবো কি করে? এই মনে যে শুধু একটি মানুষেরই ছবি আঁকা। বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। বাবা এবার আমায় খুব করে চেপে ধরেছে। আমায় নাকি এবার বিয়ে করতেই হবে। তিনি নাকি এবার আমার আর কোনো অজুহাত শুনবেন না। বাড়িতে ঘটকের আনাগোনা বেড়ে গেছে দিন পাঁচেক হলো। আমাকে অবশ্য শুরুতেই বাবা জিজ্ঞেস করেছে কোনো পছন্দের মানুষ আছে কিনা। কোনো জোরালো উত্তর দিতে পারিনি। কি বা দিতাম, কি বলতাম? বাবা জানো, আমি না একজনকে ভালোবাসি, কিন্তু সে আমায় নয়, অন্য কাউকে চায়। কি হাস্যকর দেখুন! এসব কথা শুধু সিনেমাতেই মানায়। কোনো মেয়ে মানুষ এতটা নিচে নেমে গেছে যে কোনো পুরুষ মানুষকে ভালোবাসি বলতেও দুবার ভাবছে না। আমার জীবনটাও খানিকটা সিনেমায় বটে।
যাকে ভালোবাসলাম সে নাকি আমাকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবেইনি কখনো। শেষমেশ একটা ভালো ছেলেকে বাছাই করা হলো আমার জন্য। সোহাগ আহমেদ নামক একজনের সাথে ঠিক করা হলো আমার বিয়ে। কোণে দেখাদেখি পর্বও মিটে গেছে। এর মধ্যেই ভেবেছিলাম আমাকে বোধহয় পাত্রপক্ষের পছন্দ হবে না, কিন্তু শেষমেশ তারা একেবারে বিয়ের ডেট ঠিক করে তবেই গেলেন। আমি বিয়েতে প্রথমে রাজি ছিলাম না, ভেবেছিলাম একটিবার শেষ চেষ্টা করে দেখি। হয়তো কবির নামক লোকটা আমার জীবনের মোড়টাকে একদম ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিলেন, কেই বা বলতে পারে। বিয়ের কথা ফাইনাল হওয়ার আগেই দেখা করতে চলে গেলাম কবিরের সাথে। গিয়ে তাকে আমার বিয়ে ঠিক হওয়ার খবরটা দিলাম। সে এতে ভীষণ খুশি হলেন। বিয়ের নিমন্ত্রণও চাইলেন আমার থেকে। আমি শুধু তার মুখ পানেই চেয়ে রইলাম হাঁ করে। কি করে একজন পুরুষ হয়ে একটা মেয়ে তাকে ভীষণ ভালোবাসে এটা জেনেও তার সাথে একদম সহজ হয়ে কথা বলতে পারে, আবার সেই মেয়ের থেকেই বিয়ের নিমন্ত্রণ চায়। কবিরের সেদিনকার ব্যবহার আমাকে খানিকটা বিস্মিত করলেও আমি যা বলতে গেছি তা ঠিকই বললাম। মিস্টার কবির, আপনি কি সত্যি আমায় ভালোবাসেন না? আমার জন্য কি সত্যি আপনার হৃদয়ে একটু অনুভূতি নেই? সত্যি করে বলুন তো। এমন আচমকা প্রশ্নে খানিকটা বিচলিত ভাব তার সর্বাঙ্গে স্পষ্ট। কিছুক্ষণ সময় নিয়ে প্রশ্নের উত্তর করলেন। মিস পলক, আপনি সত্যিই খুব ভালো একজন মেয়ে। যে আপনাকে জীবনসঙ্গী হিসেবে পাবে সে সত্যিই অনেক ভাগ্যবান। আপনি যেমন সাধারণ তেমন আর ৫ জনের থেকেও আলাদাও। সত্যি বলছি, যে কোনো ছেলেরই মন কাড়তে আপনি যথেষ্ট। কিন্তু কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না? শুধু বন্ধু ভেবে গেছি সব সময়। কারণটা আমার পরিবার আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে রেখেছে অনেক আগেই। আমিও যে তাকে ভালোবাসি। আমি আপনাকে মেনে নিতে গিয়ে সেই মেয়েটিকে ঠকাতে পারবো না কখনো, যে কিনা আমাকে নিজের স্বামী হিসেবে কল্পনা করে এসেছে এতদিন। তাই যা ঘটছে সবকিছুকে মেনে নিন। এতে আপনিই ভালো থাকবেন। আর আমাকে প্লিজ ভুলে যাবেন। বিয়ে করে সুখী হন এই দোয়াই করি। ভালো থাকবেন। আর কিছু বলার সুযোগ দিলেন না আমায়। হুড়হুড় করে কথাগুলো বলেই চঞ্চল পায়ে হেঁটে চলে গেলেন তিনি। সেদিন আমার মনে হচ্ছিল পৃথিবীতে ভালোবাসার চাইতে জঘন্য জিনিস বোধহয় আর একটিও নেই। দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল আমার সামনে। বাড়িতে ফিরে সেদিন খুব কেঁদেছিলাম জানেন। শেষমেশ বাবা মাকে জানিয়ে দিলাম বিয়েতে আমি রাজি। তারা যাকে আমার জন্য ঠিক করেছে তাকেই বিয়ে করব আমি। আজ আমি অন্য কারো ঘরের বধূ। বিয়ে করে নিলাম সোহাগ নামের লোকটিকে। ৬ মাস চলছে আমাদের দাম্পত্য জীবনের। সোহাগ লোকটি ভীষণ ভালো, আমাকে সত্যিই অনেক সোহাগ করে। ভীষণ ভালোবাসে আমায়। ওদিকে শুনেছি কবিরেরও নাকি বিয়ে হয়েছে গত মাসেই। অফিসের সবাই গিয়েছিল সেখানে, আমি যাইনি। কি দরকার, ভালোই আছে আমি এখানে। শুধু শুধু পুরনো তিল ঘেটে কি হবে? আমি যে আমার ঘরের মানুষটাকে ঠকাতে পারবো না কখনো। এখন আর কবিরকে আমার মনে পড়ে না, সত্যি কি তাই? সত্যি কি একটু মনে পড়ে না আমার? মিথ্যে বলবো না। যেমন করে শেষ বিকেলে সেদিন প্রথম দেখেছিলাম সুদর্শন পুরুষ কবিরকে, আজও ঠিক তেমন করেই শেষ বিকেলে রোদে বসেই মনে করি পুরনো সব স্মৃতি। এতে কি সোহাগ লোকটিকে ঠকানো হচ্ছে? আমার সঠিক জানা নেই। তবুও কেন জানি এই রোদে বসলেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। ভাবতে থাকি তার কথা। কেন এই শেষ বিকেলের রোদে যে তাকে নিয়ে ভাবতে ভালো লাগে আমার।